ফার্স্ট অফ অল আমি এনভায়রনমেন্টটা করে বসবো। আর আপনাদের আরেকটা সাজেশন দেবো, আমি সাজেশন দেই বেশি, এটা আমার একটা দুর্নাম আছে। আপনারা যখন বাসায় কাজ করতে বসবেন, মেসে হোক বাসায় হোক যেখানেই হোক, কম গেল কি, খুব সুন্দর করে পরিপাটি হয়ে বসবেন। যখন পরিপাটি হয়ে প্রস্তুতি নিয়ে বসবেন, আপনি কাজটা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা করবেন। অনেকে যে লুঙ্গি এখন ভরে বসে পায়, আমার বাসায় তো এটা করবেন না। দেখবেন যারা সাকসেসফুল লোক ম্যাক্সিমাম বাসায় শিখছে, বাসায় কাজ করছে। যারা লেখক, এরা কি অফিসে গিয়ে লেখে? এরা খুব সুন্দর পরিপাটি হয়ে সবচেয়ে দামি টেবিল, সবচেয়ে দামি কাগজ, অর্ধেক লিখে ছেড়ে ফেলে দিচ্ছে, কিন্তু কাগজটা দামি, কলমটা দামি। এতে করা হয় কি, কাজটার প্রতি ডেডিকেশন থাকে। দাম দিয়ে কিনতে গেলে ওটা মাথায় থাকে যে এটা আমি অনেক দাম দিই, আমি অনেক সিরিয়াসনেসটা ধীরে ধীরে চলে আসে। তাহলে যেই কাজটাই করবেন খুব সুন্দর করে পরিপাটি হয়ে করবেন, ঠিক আছে? এখন ওই মনে মনে বলতেছে স্যারে তো পরিপাটি না, সেটা আলাদা ইস্যু, আমি তো স্যার হয়ে গেছি। তুই তো স্যার হস নাই। ও হাসলোর জন্য ওকে বললাম, ও কিন্তু ওইটাই ভাবছে, আমার ধারণা। আমরা এনভায়রনমেন্টটা দেখি, আর যে যে সফটওয়্যারগুলো লাগে চালু করে নেই, ঠিক আছে? সবচেয়ে ভালো সফটওয়্যারটা ইউজ করব। আজকে হবে ক্লাস 2। ও বেশি ক্লাস হয় নাই তো, কিন্তু যারা নতুন তারা বুঝবে। ওদেরকে ভিডিওগুলো দিয়ে দিন, কত ক্লাসের ভিডিও নিয়ে নিন, হ্যাঁ? আর একটু বাসায় একদিন এক্সট্রা থাকতে হবে। আয় বাপ, আয় বাপ। হ্যাঁ, আপাতত ড্রিমওভারের এক্সপ্রেস এডিশনও নাই, ওই জন্য বলছিলাম যার যেটা পছন্দ ওইভাবে করে নিন। ড্রিমওভার সাইট টেট ম্যানেজ করা যায় তো ইয়ে করে। এনভায়রনমেন্ট সেট আপ করার পর আমি আমার প্র্যাকটিস করার জন্য নতুন একটা সাইট নিয়ে নিব। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমার তো আর কিছু করার নাই, গরিব মানুষ আমি, সেই জন্য আমি ক্লাস 2 দিলাম, 002। এটা দিলে আবার ভুল বোঝার অবকাশ আছে, মনে হয় 100টার বেশি ক্লাস নিবে। হ্যাঁ, অত দূর হবে না। আমরা এখানে ফোল্ডারের নামটা দিই, তাহলে ফিজিক্যাল ডিরেক্টরিতে কোথায় ডাব্লিউডাব্লিউর ভিতর ক্লাস 2 নামে একটা ফোল্ডার তৈরি হবে। আর এইখানে ড্রিম ওয়েবারে আমি সাইটটা ক্লাস 2 নামেই দেখব। হুম, দ্বিতীয় কি, আমি জানি তো তুই চাবি, এই জন্য আমি আগে থেকেই চালু করে রাখছি। এই ভর্তি করার আগে এটা শুনে নিতে, আসলে হয় না ভিডিওটা কখন কোন পরিস্থিতিতে কিভাবে করা হয়েছে, ক্লাস করলে পরে মনে পড়ে এই পরিস্থিতিতে এই কথাটা বলছে, এই জন্য ইফেক্টিভ হয় বেশি। নাহলে তো মানুষ টিউটোরিয়াল ডাউনলোড করলেই চালাই দিত, 100-200 টাকায় টিউটোরিয়াল পাওয়া যায়, কত ভালো। যাই হোক, আমরা এখানে প্রথমে একটা প্রোগ্রাম নেই, নিউ ফাইল। কিভাবে পিএইচপি পেজ কাজ করে সেটা তো আমরা জানি, আবার আজকে p1.php থেকে শুরু করি। সুন্দর রিংটোন, আমাকে একটু দিন। এই এবার আমরা প্রিন্ট করব আই অ্যাম স্যাম। এরপরে আরো আউটপুট যাইতে পারে, তো এরপরে যদি কোনো আউটপুট যায় যাতে পরের লাইনে যায়, এই জন্য একটা বাংলাদেশ রেলওয়ে দিয়ে রাখি ব্রেক। তাহলে হবে কি, আউটপুটে ব্রেক যাবে, ব্রাউজার বুঝবে, এরপরে আরেকটা লাইন আবার তৈরি করে রাখতে হবে। তাহলে এখানকার নিউ লাইন হচ্ছে বিয়ার। এবার আমরা স্পেশাল একটা কোড লিখি, এর আগে আমরা এই ক্লাসে অন্তত লিখি নিই। এটার একটা নাম দেই, যে কোনো নাম। হ্যাঁ, কোডটা রেগুলার কোড না, অন্যরকম একটু মনে হচ্ছে। প্রিন্ট আরেকটা ল্যাপটপে ক্লাস নিয়ে আসলাম তো, এখন আসে এখানকার কিবোর্ডটা আবার হাতে, আমার এইভাবেই গেল। কেউ যদি আমার টাইপিং স্পিড দেখে, সে বলবে আমি কম্পিউটার সায়েন্স পড়িই নেই, চাওয়া করতেছে। এবার তেল মারে দিল রে। যাই হোক, এবার আমরা এখানে যাই, রিফ্রেশ করি, আমরা দেখি আমাদের লজিক্যাল ডিরেক্টরিতে ক্লাস 2 চলে আসছে। এবার আমরা এখানে এটা কপি করে লোকাল হোস্টের শেষে, যেহেতু ডোমেইন নাম নাই, আমরা খুব গরিব, ডোমেইন নাম কিনতে পারি না, সেহেতু এখানে ডোমেইন নেমের মতো করে আমরা চালাচ্ছি। লোকাল হোস্টের শেষে এটা লজিক্যালি দেখতে গেলে পিএইচপি পেজটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ইন্ডেক্স পেজ নাই, ডিরেক্টরি দেখতেছি। এটাতে ক্লিক করলে এই যে লজিক্যাল অ্যাড্রেস বা ভার্চুয়াল অ্যাড্রেস, আই অ্যাম স্যাম। আমরা এখানে আউটপুট দিছি মনে হয় 3টা, এর মধ্যে এম লিখতে গিয়ে ভুল করছি, ম্যানেজ মডার্ন, মানুষ মাত্রই ভুল করে।
তাহলে আই এম স্যাম এই দুটো আউটপুট আসছে, মাঝখানে আউটপুটটা আসে নাই। এখন এখানে মনে হচ্ছে মাঝখানে কিছু একটা কোড লিখছে, হয়তো কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? প্রোগ্রামের মধ্যে ফাংশনাল প্রোগ্রামিং বলে একটা কথা আছে। আমরা তো এতক্ষণ যা করছি প্রসিডিউরাল, একটার পর একটা কাজ করতেছি, কিন্তু একটা কাজে যদি আমার বারবার করা লাগে, অথবা একটা ইউনিটের কাজ ওকে ডাকলে কাজ করবে। যেমন ফুটবল খেলাটা চিন্তা করেন, ক্রিকেট খেলাটা চিন্তা করেন। ক্রিকেট খেলায় উইকেট কিপার চাইলেই বোলিং করতে পারবে? রেগুলার না। উইকেট কিপারের কাজ বল ধরবে পিছন থেকে, বলারের কাজ বোলিং করবে, ও শুধু বোলিংই প্র্যাকটিস করে। আবার যারা অলরাউন্ডার বোলিং প্র্যাকটিস করে, ব্যাটিংও প্র্যাকটিস করে, কিন্তু সবাইকে ভালো ফিল্ডার হইতে হবে। ক্যাচ ধরতে পারে না, এটা কোনো কথা হলো? ব্যাটসম্যান হোক আর যাই হোক, তাকে তো ফিল্ডিং করতে হবে। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা ফাংশন আছে না? এখন এইখানে আমরা ফাংশনটা বোঝার চেষ্টা করবো, যে ফাংশনটা আসলে কিভাবে লেখে, পরে কিভাবে কাজে লাগাবো ওটা তো ধীরে ধীরে আমরা বুঝেই যাবো। এখানে আমরা দেখতেছি প্রোগ্রামটা লাইন বাই লাইন কাজ করছে, এটা প্রিন্ট করছে, তারপর এটা প্রিন্ট করছে। এটা লাইন বাই লাইন এক্সিকিউশনের মধ্যে পড়ে নাই। কেন পড়ে নাই? এখানে আমি বলছি ফাংশন, ফাংশন কিওয়ার্ড দিয়ে বলছি যে এটার নাম পি আর টি। তাহলে আমরা এখানে শুরুতে বলতে পারি যে ফাংশন হচ্ছে স্পেসিফিক একটা কোড ব্লক। খাইছে কোড ব্লক কি? যারা হয় একসাথে রান করবে, না হলে কেউ রান করবে না। লুপের আন্ডারে থাকে, কন্ডিশনের আন্ডারে থাকে, অথবা ফাংশনের আন্ডারে থাকে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ কোড ব্লক একসাথে রান করবে, না হলে কেউ রান করবে না। তাহলে ফাংশনের একটা কোড ব্লক যেটা ফাংশন কিওয়ার্ড দিয়ে শুরু হয় এবং যার একটা নাম থাকে, নামের শেষে অবশ্যই পেয়ার অফ প্যারেনথেসিস থাকে, ব্র্যাকেট দিছি না, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফাংশন লেখাটা ফাংশন দিয়ে শুরু হয়, যে কোনো একটা নাম থাকে, আমি নাম দিচ্ছি সিআরটি, এবং এটা ব্র্যাকেট শুরু হয় এবং শেষ হয়, এটা ফাংশনের সিম্বল। এরপর একটা কোড ব্লক থাকে। ফাংশনের ভিতর যে কোডটা থাকে এটা রান হয় না, এটা শুধু ডিবাগ হয়ে থাকে। ঠিক আছে? তাহলে আমি প্রোগ্রামিং করে রাখলাম, যতই ফাংশন বানাই রাখলাম, কোনো লাভ নাই, এটা লাইন বাই লাইন এক্সিকিউশনের মধ্যে পড়ে না। তো আমার একটা ফাংশন আছে টিএলডি, ঠিক আছে, এই পর্যন্ত, কিন্তু এর ভিতরে কোনো কোড রান হয় না। এর ভিতরের কোডগুলো রান করতে গেলে এটাকে আপনি যেখানেই বানান না কেন, যেখানেই বানান না কেন, আপনার এটা রান করবে না। এটা রান করতে গেলে আপনাকে এইভাবে করতে হবে, আপনাকে ওর নাম ধরে কল করতে হবে। সেক্ষেত্রে আমি সবার শেষে ওর নাম ধরে কল করলাম পিআরটি, যেহেতু ফাংশন আমাকে ব্র্যাকেটটা দিতেই হবে। ঠিক আছে? এবার যদি আমি রান করি তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। তাহলে দেখবো আই অ্যাম স্যাম, আই অ্যাম এ ফাংশন। ঘটনা কি? ঘটনা হচ্ছে এখানে এটা আউটপুটে গেছে, ডাইরেক্ট কাজ করছে। এখানে এসে ও একটা ফাংশন আছে পিআরটি নামে, এইটুকুই, কোনো কাজ করে নেই, খালি পিআরটি নামে একটা ফাংশন আছে। এখানে এসে আবার আই অ্যাম স্যাম আউটপুটে গেছে, তারপরে পিআরটি দিয়ে কল করার কারণে এবার ফাংশনের ভিতরে কোড রান করছে। তাহলে ফাংশনের ডেফিনিশনটা চেঞ্জ করি। ফাংশন হচ্ছে একটা স্পেসিফিক কোড ব্লক যার একটা নাম আছে, যেটা প্যারেনথেসিস দিয়ে ডিফাইন করা হয়। এবার লাইন বাই লাইন এক্সিকিউশনের মধ্যে পড়ে না, এটা তখনই কাজ করে যখন এটাকে কল করা হয়। এবং মজার ব্যাপার হচ্ছে এটা সেখানেই কাজ করে যেখানে এটাকে কল করা হয়। কোথায় এটাকে বানাইছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সেটাকে কোথায় কল করা হয়েছে সেখানে গিয়ে কাজ করে। তার আগে পর্যন্ত এটা ডিফাইন হয়ে থাকে, ও আমার একটা ফাংশন আছে, চাইলে আমি ওটাকে কল করতে হবে। যখনই কল করা হয় তখনই সে কাজ করে। আরো মজার ব্যাপার হচ্ছে এই শয়তানটাকে যতবার খুশি কল করা যায়। কয়বার কল করেছি? 4 বার। তাহলে একটা মজার ব্যাপার আমাদের মাথায় ঢুকে গেছে, যেই কোডগুলো আমি আমার কোডে বারবার লিখবো, ইমেল করার কোড আমার পুরো সফটওয়্যারে 400 বার আসছে, ইমেল করার কোড 12 লাইনের, এখন এই 12 লাইনের কোড আমি 400 বার করব? তাহলে যদি ভুল হয়, এই ইমেল থেকে পাঠানো যাবে না, ওটা থেকে পাঠাতে হবে, 400 জায়গায় খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে না? তাহলে ওটাকে সেন্ড ইমেল নামে একটা ফাংশন নামে যদি ওর ভিতর কোডটা লিখি, তাহলে পরবর্তীতে আমার এক লাইনে খালি সেন্ড ইমেল কল করলেই ইমেল চলে যাবে। তাহলে ফাংশনটা যদি একটু ভালো করে শিখে নেই, উপকার মনে হয় হবে। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফাংশনের উপর নির্ভর করেই হয়। কারণ আপনি তো এক কোড বারবার লিখতে পারবেন না, আপনি বিরক্ত হয়ে যাবেন, খেপে যাবেন। আর ফাংশন করার সুবিধা আরো আছে, একবার ডিবাগ হয়ে থাকে, যতবার করবো সাই করে রান হয়। যদি ভুল হয় এক জায়গায় চেঞ্জ করব। আর একটা কোড যদি 400 জায়গায় না লিখে এক জায়গায় লিখি, আমি চাবো না একটু সুন্দর করে লিখি, তাহলে আমার কোডের এফিসিয়েন্সি বাড়বে, পারফরমেন্স বাড়বে, এবং আমার নাম্বার অফ লাইন অনেক অনেক কমে যাবে। বুঝতে পারছি? অনেক গুণগান করলাম ফাংশনের। এখন কথা হচ্ছে ফাংশনটা কোথায় তৈরি করবেন। আপনি যদি পিএইচপির প্রোগ্রামার হন, আপনি যেখানে খুশি তৈরি করেন, শেষে তৈরি করে রাখেন, ঝামেলা চাই না। শুরুতে তৈরি করে রাখেন, মাঝখানে যে কোনো এক জায়গায় তৈরি করে রাখেন। কিন্তু আপনি যদি অন্য প্রোগ্রামে কাজ করেন, তাহলে ফাংশনটা উপরে তৈরি করতে হবে, তারপরে আপনাকে ওটাকে কল করতে হবে। আর যদি সিতে আপনি চান, সি প্লাস প্লাসে, জাভাতে আপনি যদি চান যে না আমি নিচেই ফাংশন বানিয়ে রাখবো, তাহলে তো উপরে কল করতে পারবেন না। তখন উপরে একটা ডেলিগেটস দিয়ে আসতে হবে, যে আমার এই নামে কিন্তু একটা ফাংশন আছে, আমি নিচে কোথাও বানাইছি। তাহলে কোনো একটা ফাংশন আমার আছে, সেটা কি কাজ করে, এটা ডিসক্রিপশন দিয়ে আসার নাম কি? ডেলিগেটস।
পিএইচপি তে ডেলিগেটস লাগে? বোঝেন না ব্যাপারটা? এগুলো ভাই ভাইটা কোশ্চেন করবে, তাহলে বুঝবে যে আপনি শুধু পিএইচপি না, কুয়ার ব্যাংক না, আপনি আরো এদিক ওদিক দেখছেন, পড়ছেন। কারণ আমি বললাম আর বিশ্বাস করলেন বা মনে রাখলেন ব্যাপারটা তাও না, আপনাদের আসলে পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে। আমি কিওয়ার্ড গুলো ধরে দিচ্ছি, আগাবো? হ্যাঁ, কারণ হচ্ছে এখন আগে যারা আসতো খালি সি জানলেই হইতো, কম ছিল। তারপরে যারা আসলো সি সি প্লাস প্লাস এটা জানলেও জানতে হবে, কারণ সি অ্যাভেলেবল পাচ্ছি। কিন্তু এখন শুধু পিএইচপি জানলে হয় না, বাকিগুলো শুনেও ধারা থাকবে। ও আচ্ছা, পিএইচপি একটু ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড স্ক্রিপ্ট, পিএইচপি সবকিছু ফ্লেক্সিবল করা হয়েছে। যেমন টাইপ ইন্টিং, টাইপটা আপনার অটোমেটিক বুঝে নিচ্ছে, ভেরিয়েবলের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হচ্ছে না। কনভার্সন অটোমেটিক করে নিচ্ছে, আপনাকে কনভার্ট করে নিতে হচ্ছে না। তারপরে বক্সিং আনবক্সিং করতে হচ্ছে না, পিএইচপি সব অটোমেটিক করে নিচ্ছে। তাহলে ন্যাচারালি পিএইচপি ল্যাঙ্গুয়েজটা অনেকটা ইউজার ফ্রেন্ডলি। কারণ কি যে একটার পর একটা এক্সিকিউট তো হচ্ছে, লাইনগুলো তো একটার পর একটা এক্সিকিউট হচ্ছে, সাথে আমাকে শো করতেছে না কিভাবে সে আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাজটা হওয়ার এইভাবে হওয়ার কারণটা কি? আচ্ছা, যে কোনো কম্পাইলারের নেচার সে আগে ডিবাগ করে সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এখানে যদি ফাংশন থাকে সে ফাংশনটার জন্য সে ফাংশনটা এক্সিকিউট হয় না, কারণ ফাংশনটা সে রাখে যে সব ঠিকঠাক আছে, এই নামে একটা ফাংশন আছে, এটা এই টাইপের ডাটা রিটার্ন করবে। এটা কম্পাইলারের নেচার, সে এটা মনে রাখে, পরবর্তীতে কল করলে ফাংশনটা কল হয়। এটা কেন লাইন বাই লাইন ডিবাগ হয় না? হ্যাঁ, এটা কেন লাইন বাই লাইন ডিবাগ হয় না, কারণ ফাংশনটা লজিক্যালি ডেভেলপ করা হয়েছে এই উদ্দেশ্যে, এটা রান টাইমে 1000 বার কল হবে না 2000 বার কল হবে কেউ জানে না। তাহলে যদি ও ডিবাগ করে রাখতো, তাহলে ও শুরুতে একটা স্পেস নিয়ে রাখতো 20 মেগাবাইট। এই 20 মেগাবাইটে দেখা যায় ফাংশনটা 100 বার কল করলেই ফুল হয়ে গেল। তাহলে প্রোগ্রামিং আমার সফটওয়্যারটার বা প্রোগ্রামটার একটা লিমিটেশন থাকতো, যার কারণে এটাকে ট্রেস করে না। এখন আপনার র্যামে যদি 20 মেগাবাইট অ্যাভেলেবল থাকে 100 বার কল হলে হ্যাং হয়ে যাবে। যদি 2 গিগা অ্যাভেলেবল থাকে 20,000 বার কল করলেও হ্যাং হবে না। ঠিক আছে, এখন এটা এইভাবে কারণ কি? ব্যাপারটা আসলে এইরকম না। ব্যাপারটা হচ্ছে ও একটা সিনট্যাক্স তৈরি করছে, রুল তৈরি করছে মেশিনের আচরণের ভিত্তিতে, সেই রুলটা এমন। আমি মনে হয় স্পষ্ট করতে পারিনি। এটা একটা নিয়ম, রুল, এইভাবে চলে। যেমন হ্যাঁ, আচ্ছা, ওইখানে আপনার ওই যে ডাটা টাইপও দিতে হচ্ছে না, এটা এই ল্যাঙ্গুয়েজটা যারা তৈরি করছে তারা ফ্লেক্সিবল করে তৈরি করছে, মানে ফ্লেক্সিবল হয়ে গেছে। এটা ইন্টেনশনালি যে করা হয়েছে বা সি এর ভালো করবো এই জন্য করা হয়েছে এরকম না। এক একটা ল্যাঙ্গুয়েজের নেচার এক এক রকমের, সেইভাবে পিএইচপির নেচারটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে, যার কারণে পিএইচপিতে বিগিনিংটা খুব ভালো হয়, খুব সহজে বোঝা যায়, টাইপ টাইপ বোঝা লাগে না। কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে অনেক কিছু আসলেই শিখতে হয়, কারণ এই যে বিগিনিং এ যেগুলো আমরা স্কিপ করে যাচ্ছি অ্যাডভান্স লেভেলে গিয়ে আমার শিখতেই হবে। যার কারণে আমি আপনাদের কিন্তু টাচ দিয়ে যাচ্ছি, অ্যাডভান্স বুঝাইতে পারতেছি না, সময় না, টাচ দিয়ে যাচ্ছি। তাহলে আপনি যেটা কোশ্চেন করছেন সেটার অ্যান্সার হচ্ছে ল্যাঙ্গুয়েজটার স্ট্রাকচার এইরকম। এবং দুনিয়া যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবচেয়ে সহজ হচ্ছে পাইথন, তারপরে পিএইচপি। পাইথন কেন সহজ? পিএইচপিতে একটা এরর হলে পুরো প্রোগ্রাম কিছুই রান করবে না, কিন্তু পাইথনটা আবার কম্পাইলারে কাজ করে না, কাজ করে ইন্টারপ্রেটারে, একটা একটা করে কনভার্ট করে, তো একটা লাইনে এরর স্কিপ করবে, পরের লাইনে যাবে। যার কারণে হ্যাকাররা সিস্টেম সফটওয়্যারগুলো এগুলো সব পাইথনে করে, কারণ কোনো একটা এরর হলে পুরোটা আটকায় যায় না, পরের স্টেপ থেকে কাজ শুরু করে। যার কারণে দেখবেন হ্যাকার, বিজনেস অ্যানালিস্ট, তারপরে যে শেয়ার বাজারের ডাটাগুলো নিয়ে, ফিনান্সের ডাটাগুলো নিয়ে যারা কাজ করে সব পাইথনে কাজ করে। আমার পাইথনের লাইব্রেরি অনেক বেশি, এখানে আমি কাজ করতেছি কোড করে করে, এখানে সব ফাংশন আছে। এরকম এক এক ল্যাঙ্গুয়েজে এক একটা স্ট্রাকচার হয়ে যায়, এক একটা ধারা হয়ে যায়। তো পিএইচপি যে ধারাটা হয়েছে এটা ওয়েব বেসড ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বেশি ফ্রেন্ডলি। আচ্ছা, যাই হোক, আমি পরের পেজে যাই। আপনার পাশে পরিচিত আপনার আগে থেকে, মন খারাপ কেন? যাক, একটা হাসির ব্যাপার হলো, মানুষের চেহারাই মন খারাপের মতো, এটা কেমন হলো না? এটা আমি ভুল বুঝছি, দেখতে দেখতে ঠিক হয়ে যাবে। এবার ফাংশনটা আমি নিচেই বানাই, যেহেতু আমরা জেনে গেছি ফাংশন যে কোনো জায়গায় বানাইলেই ভালো, তো ঝামেলা নিচে বানায় ফেলায় রাখি। এখানে আমরা ফাংশন বানাইতে গেলে আমাকে ফাংশন কথাটা লিখতে হবে, ভুল যেন না হয়। তারপরে একটা নাম দিতে হবে। ভেরিয়েবলের নাম দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম বলছিলাম, ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। এবিসি যে কোনো ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে, ফলোইং ডিজিট থাকতে পারে কিন্তু ডিজিট দিয়ে শুরু করতে পারবেন না। নামের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা চলবে না, স্পেস থাকা চলবে না, তবে আন্ডারস্কোর থাকতে পারবে। ভেরিয়েবলের ক্ষেত্রে বলছিলাম কেস সেনসিটিভ, ছোট হাতের এ বড় হাতের এ আলাদা,
পিএইচপিতে আরেকটা ব্যতিক্রম আছে, ফাংশনের নামটা শুধু কেস সেনসিটিভ না। বড় হাতের এবিসি আর ছোট হাতের এবিসি দিয়ে দুইটা ফাংশন বানালেন, দুইটা আসলে সেম। তাহলে পিএইচপিতে সব কেস সেনসিটিভ, ফাংশনের নাম বাদে। ফাংশনের নামটা কেস সেনসিটিভ না, এই জায়গায় একটু সাবধান হইতে হবে, কারণ আমরা বড় কাজ করবো বলে আমরা ওরকম টার্গেট করছি। তাহলে ফাংশনের নাম দিলাম, ব্র্যাকেট দিলাম, এর ভিতরে আমি কোডগুলো লিখবো। এখানে আমি কোড লিখলাম যে প্রিন্ট, কি লিখবো, রেজাল্ট। এখন রেজাল্ট কই আছে, $C দিলাম, গরিব মানুষ ভুলে গেছিলাম $C দেওয়ার কথা। তাহলে এই ফাংশন আমি নেই $A ইকুয়াল টু 90, এবং আর একটা ভেরিয়েবল নেই $B ইকুয়াল টু 80, তারপর আর একটা নেই $C ইকুয়াল টু $A প্লাস $B। এবার আমার প্রোগ্রামে অন্য কোনো কোড নাই, এটা যদি রান করি কোনো কাজ হবে? হবে, ফাংশন ট্রেস হয়ে থাকবে, আমার একটা ফাংশন আছে এটাই জানবে, কিন্তু কোনো প্রসেস বা কোনো আউটপুট আসবে না। কিন্তু আউটপুট আসার জন্য আমাকে কি করতে হবে, ABC ফাংশনটাকে কল করতে হবে। এইভাবে কল করতে পারি, যেহেতু ফাংশনের নাম কেস সেনসিটিভ না, এইভাবে কল করতে পারি। তাহলে ফাংশনটাকে আমি কয়বার কল করছি, 2 বার। তাহলে আমি ওইটাতে যাই। আমি কি বুঝাতে পারতেছি না এলোমেলো বলতেছি? রেজাল্ট হলো 170, রেজাল্ট 170, 1000 কোটি বার কল করলে ওই রেজাল্ট 170ই, চেঞ্জ হবে কোনো? তাহলে ফাংশনটা যে কাজ করছে এতে আমরা খুশি না খুব অখুশি? যেভাবে খুশি বললেন এতে আমি বুঝে গেছি আসলে কি। এখন আমার কথা, কোড কমানোর জন্য আমি একটা ফাংশন ইউজ করব। তাহলে আজীবনকে 90 আর 80 যোগ করব, যোগ করা যতই কঠিন হোক, এই দুটো সংখ্যা যতই বড় হোক, যদি আমি একই কাজ বারবার করে আমি মুখস্থ করব না? এগুলো কোড লেখার দরকার আছে? 3 গুণ 150, 90 আর 80 কত হয়? 170। তাহলে আমি প্রিন্টই করতে হবে 170, যেহেতু এটা একই কাজ বারবার করতেছে। মানে আমি বলতে চাচ্ছি AB বাইরে নেই। এবার এটার আউটপুট কি আসবে বলেন? হিরো, অজ্ঞা দুগা তিনগা চারগা, আর আউটপুট দিছে রেজাল্ট 0। দুইটা ইরোর দেওয়ার পর রেজাল্ট 0, আবার দুইটা ইরোর দেওয়ার পর রেজাল্ট 0। ঘটনা কি, সে কি জন্য ইরোর দিচ্ছে সেটা আমি বুঝছি। সেটা হচ্ছে A90 B80, ABC যখন কল করা হয়েছে এখানে বলছে এ কই, এর তো আপনি এর ভ্যালু নিতে বলছেন, এ তো আমি চিনি না। বির ভ্যালু নিতে বলছেন, বি তো আমি চিনি না। যেহেতু সে বি কে চেনে না পাইছে 0, যেহেতু সে এ কে চেনে না পাইছে 0, আন্ডা যোগ আন্ডা কি হয়েছে, আন্ডাই হয়েছে। তাহলে সিতে 0ই দেখাইছে। আর সে এটাকে চেনে না, এটা ওয়ার্নিং এ বলছে, এবং সে এটাকে চেনে না, এটাও সে ওয়ার্নিং এ বলছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই আমি তো এবি দিছি, সে চিনবে না কেন? হ্যাঁ, এখানে একটা স্ট্রাকচারাল ব্যাপার আছে। স্ট্রাকচারাল ব্যাপারটা কি আমি বলছি না, ফাংশন আসলে আলাদা প্রোগ্রাম, প্রোগ্রামের ভিতর আলাদা প্রোগ্রাম, শহরের ভিতর উপশহর, ঠিক আছে, দেশের ভিতর আরেকটা সাহিত্য প্রদেশ। সব করতে হবে, ওটা আমাকে বলা যাবে না, নাকে ঘুষে দিব। কার দায়িত্ব? হুজুর দায়িত্ব পালন করে নাই, জরিমানা হয়েছে। আপাতত বন্ধ রাখেন। আচ্ছা, এবার টপিকসে আসি। হ্যাঁ, তাহলে প্রোগ্রাম ফাংশনটা প্রোগ্রামের ভিতর একটা সাব প্রোগ্রাম না, কারণ ও মেমোরিতে জায়গাও কিন্তু নেয় না। ওকে যখন কল করা হয় তখন ও মেমোরিতে এক্সিকিউট হয়, এবং মেমোরিতে যদি সাফিসিয়েন্ট জায়গা না থাকে প্রোগ্রাম কিন্তু হ্যাং করবে। তাহলে যেহেতু সে প্রোগ্রামের ভিতর আলাদা প্রোগ্রাম, সেহেতু সে বাইরের ভেরিয়েবলটাকে চেনে না। ঠিক আছে, রংপুর থাকতে বললেন, রংপুর থেকে বললেন সাকিব সাকিব, তো আমি কাকে বুঝবো? রংপুরের সাকিবকে বুঝবো, কারণ সাকিব নামে তখন কোনো প্লেয়ার নাই, কেবল নতুন আসছে। আবার সাকিব মাশরাফি যদি এখন বলি, তাহলে তোরা বাংলাদেশে খেলে, যে কোনো জেলায় সাকিব মাশরাফি বলতে ওরাই পয়েন্ট করবে, রংপুর ফরিদপুর আলাদা কিছু হবে না। যাই হোক, এই প্রোগ্রামের ভিতরে এবি চেনে না, কারণ এবি হচ্ছে বাইরের প্রোগ্রাম। যখনই আমরা ফাংশন নিয়ে কাজ করব অথবা কোড ব্লক নিয়ে কাজ করব, ফাংশন নিয়ে কাজ করলে একটা ফাংশনের ভিতরের ভেরিয়েবল তার লোকাল ভেরিয়েবল। তাহলে এ বাইরের ভেরিয়েবল বি কে চেনে নাই, বাইরের এ কে চেনে নাই, এর ভিতরে ওয়ার্নিং দিয়ে একটা এবি তৈরি করছে। এই সিটাকেও ফাংশনের বাইরে পাওয়া যাবে না। তাহলে একটা ফাংশনের ভিতর যে ভেরিয়েবলগুলো ডিফাইন করা থাকে সেগুলো ওই ফাংশনের লোকাল ভেরিয়েবল, ওটা ওই ফাংশনের ভিতরেই কাজ করবে, ওই ফাংশনটার ভিতরেই পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাবে না। একইভাবে বাইরের ভেরিয়েবলগুলো গ্লোবাল ভেরিয়েবল, এই বাইরের ভেরিয়েবলগুলো পিএইচপিতে ফাংশনের ভিতর কোনোভাবেই পাওয়া যাবে না, কারণ বাইরেরগুলো আলাদা। যদি আপনি বাইরের ভেরিয়েবলটাকে ভিতরে পাইতে চান, তাহলে আপনাকে বলে দিতে হবে গ্লোবাল $A $B,
এইটা বললে এই ফাংশন এখন বুঝবে যে আমার ভিতরে যত এ বি ইউজ হবে সেগুলো বাইরের এ বি, কারণ আমি গ্লোবাল বলে দিছি, যার কারণে এবার সে ওয়ার্নিং দিবে না, খুব সুন্দরভাবে আমার কাজটা সে করে দিবে। 170 এই কনসেপ্টটাকে বলা হয় স্কোপ অফ দ্য ভেরিয়েবল। এটা একটা স্কোপ, এই স্কোপটার নাম হচ্ছে লোকাল স্কোপ বা ফাংশন স্কোপ। ফাংশন স্কোপ থিওরিটিক্যালি বলে না, থিওরিটিক্যালি লোকাল স্কোপ বলে। আর এই এর বাইরে, ফাংশনের বাইরে যত স্কোপ আছে এগুলো হচ্ছে গ্লোবাল স্কোপ। যদি আমি বাইরে ডিক্লেয়ার না করি তাহলে এই ফাংশনটা একবার অ্যাটলিস্ট কল করতে হবে, তারপর আমি বাইরে এবি পাবো। ফাংশনটা কল করার আগে আমি বাইরে এবি পাবো না। বোঝা গেছে ব্যাপারটা? এজন্য গ্লোবাল ভেরিয়েবল করলে আমাকে বাইরেও ডিক্লেয়ার করতে হবে, এবং যে ফাংশনের ভিতরে আমি এটা পাইতে যাচ্ছি সেখানে গ্লোবাল বলে তাকে ডিক্লেয়ার করতে হবে। এইটাকে বলা হচ্ছে স্কোপ অফ দা ভেরিয়েবল, ভেরিয়েবলের দৃশ্যমানতা। একটা ভেরিয়েবল কোথায় কোথায় পাওয়া যাবে। কয়টা স্কোপ শিখলাম আমরা আপাতত? দুইটা স্কোপ, একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে গ্লোবাল। কোনো কারণে ফাংশনের ভিতরে যদি কোনো ভেরিয়েবলের ওয়ার্নিং দেয়, স্যারকে ফোন দিব, গুগলে সার্চ দিব, না কান্নাকাটি করে হার্ট অ্যাটাক করে এগুলি শেষ হয়ে যাবে? আগে দেখবো যে আমি গ্লোবাল ডিক্লেয়ার করছি কিনা। এটা তো পাচ্ছে না, এটা কেন পাচ্ছে না এটা বিবেচনা করবো, তাই না? গ্লোবালটা কি ফাংশনের ভিতরে ডিক্লেয়ার না, বাইরের ভেরিয়েবল ফাংশনের ভিতরে পাইতেছিলে, ফাংশনের ভিতরে গ্লোবাল বলে দিতাম। আমি যদি এটা আগে গ্লোবাল বলে দিই, বাইরে গ্লোবাল বললে এটা একটা ভালো ব্যাপার, আমি আপনাকে দেখাই দিই। বাইরে ডিক্লেয়ার করলো, এবার দেখি পাই কি। তার মানে গ্লোবাল কথাটা আসেই ফাংশনের ভিতরে, বাইরে তো হ্যাঁ বাইরে আর গ্লোবাল বলা হ্যাঁ। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? এই পিএইচপি একটা অনন্য ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে গ্লোবাল কথাটা বলতেই হবে, বলতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, ফাংশনের ভিতরে জি। না না, পাবলিক প্রাইভেট আলাদা, ওগুলো পরে আসবে, ওটার সাথে পাবলিক প্রাইভেট মিলেন না, এবং পাবলিক প্রাইভেট যাতে না মিলেন ওই জন্য আমি স্ট্যাটিক দেখাবো না, স্ট্যাটিক বাকি রাখবো। পরে যখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাব তখন স্ট্যাটিক কোনটা কি বুঝাই দিব। এখন আর মানে যেটাতে ঝামেলা হবে আমি যাবোই না, আমার আগে একটু করে হজম করাই নিতে হবে। আমি আগাবো ভাইয়া। না না, লোকাল ডিক্লেয়ার করতে হয় না, কারণ এটা না রাখলেই তো লোকাল, যেটা গ্লোবাল নয় ওটাই লোকাল, ঠিক আছে? এখন হ্যাঁ বলবো, আরেকটা ফাংশনে যদি আমি একটা গ্লোবাল রাখি তাহলে আরেকটা ফাংশন দিয়ে আমি কল করতে পারি, তবে ওটার ভিতরেও আবার গ্লোবাল ডিক্লেয়ার করতে হবে। না এই দেখেন, এটার নাম দিলাম xyz, কোনো কারণে বাইরের ওই গ্লোবাল ভেরিয়েবল ইউজ করবে এখানে। এই ফাংশনের ভিতর ধর a আর b যেটা আছে ওটা ইউজ করতে চাই, আর এটা ডিক্লেয়ার করা নাই বাইরে, হ্যাঁ সেটা করতে পারবেন। দেখেন এটা বাইরে ডিক্লেয়ার করা নাই, এর ভিতরে আমি গ্লোবাল বলছি না, সেক্ষেত্রে আপনি এখানেও ইউজ করতে পারবেন এবি। শর্ত হচ্ছে xyz কল করার আগে আপনাকে এবিসি কল করতে হবে, xyz কল করার আগে এবিসি কল করতে হবে, এবিসি কল করলেই ও গ্লোবাল হিসেবে এবি তৈরি হবে, তারপর আপনি xyz থেকে এবি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনি ওয়ার্নিং পাবেন না, কিন্তু ওগুলোর কোনো ভ্যালু পাবেন না। ওয়ার্নিং পাবেন না কেন? কারণ এখানে তো আপনি গ্লোবাল বলছেন। এক্ষেত্রে ফাংশন এবিসির ভিতরে তো গ্লোবাল বলা দরকার না, দরকার আছে। গ্লোবাল না বললে তো ওটা বাইরের স্কোপে যাবে না, একটা ফাংশনের ভিতর গ্লোবাল বলতে হবে, তাহলে সে বাইরের স্কোপে যাবে। আর ঠিক আছে, যাই হোক, ওই জটিল হিসেবগুলোতে আমরা যাব না। কারো মনে কোশ্চেন আসলে বলবেন, আমি তাকে বুঝাই বলবো। বাকিদের এই জটিল হিসাব আমি বলে দেবো, এটা জটিল হিসাব, বাকিদের যেটা বুঝবেন না এটা নিয়ে বলার দরকার নেই। কারণ কিছু জিনিস এখন 2 ঘন্টা বলা লাগবে, কিন্তু আমি যদি আপনাদের সুন্দর করে তৈরি করি 5 মিনিটে হয়ে যাবে। কোনটা ভালো? তৈরি করে নেওয়াটাই ভালো। যাই হোক, এখানে আমি এটা কেটে দেই, এটা কেটে দিই। হ্যাঁ, এখন ফাংশন আমি কি জন্য করছি? অনেকগুলো লাইনের কোড থাকবে, অনেকগুলো লাইনের কোড থাকবে, সেটাকে আমি এক লাইনে কল করে করে ইউজ করব। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে আজীবন কি আমি 90 আর 80 যোগ করব? তাহলে এ যেহেতু বাইরে আছেই, এর মান 90 আর 80 দিলাম, দিয়ে কল করলাম, এরপরে আবার কল করতে গেলে আমার এ বি এর মান চেঞ্জ করে কল করতে হবে না? 93 8, আবার কল করতে গেলে এ বি এর মান চেঞ্জ করে তারপর কল করতে হবে না? কেন করতে হবে? না হলে তো লাভ নাই, আজীবন তো আমি 80 আর 90 যোগ করবো না, তাই না? এরকম চেঞ্জ করে করে যোগ করতে হবে না? তাহলে আমি যেই কথাটা বলছিলাম যে ফাংশন এক লাইনে কল করে দিলে হলো,
আসলে লজিক্যালি সেই কথাটা কি খাটতেছে? তাহলে একটা ফাংশন যদি 100টা ভেরিয়েবল নিয়ে কাজ করে, তাহলে ওই ফাংশন কল করার আগে আমার 100টা ভেরিয়েবলের মান দিতে হবে না, তারপর কল করতে হবে না। তাহলে লাভ হলো কি? যেই লাভ সেই পদ্ধতি হলো, লাভ হয়েছে কোনো? তাহলে যেই ফাংশন যত ভেরিয়েবল নিয়ে কাজ করে ওকে কল করতে গেলে ততগুলো লাইনে লিখতে হবে, এরকম একটা কথা চলে আসে। কিন্তু দেখেন সেটাও চলে আসছে, তবে এটা কাজ করবে কিনা সেটা আগে দেখি। কাজ কর বাবা, কাজ কর। কাজ করছে। এখন কথা হচ্ছে আমি আমার রেজাল্ট পাইছি, এক একবার এক এক সংখ্যা দিয়ে আমি যোগফলও পাচ্ছি। এখন বোঝার খাতিরে আমাদের ধরে নিতে হবে যোগ করা অনেক কঠিন, 1-200 লাইনের কোড মনে করে নিতে হবে, এখানে 1-200 লাইনের কোড লিখছি, ঠিক আছে? সেই হিসেবে ফাংশনটা বোঝার নিয়ে কথা। তাহলে এটাতে আবার আলটিমেটলি ফাংশন করে কোনো লাভ হইলো? কোনো লাভ হইলো? তাহলে এখানেও আমরা বেনিফিট বের করতে পারি। আর একটা স্কোপ আছে, আমরা লোকাল শিখলাম, গ্লোবাল শিখলাম, তাই না? আর একটা স্কোপ আছে, সেই স্কোপে আমরা যাই, p5.php। এবার আমরা ফাংশন বানানোর সময় এই যে ফাংশনের ব্র্যাকেট আছে, দেখে মনে হচ্ছে না এর ভিতরে কোড লেখা যাবে? লিখি, এখানেই বলে $a, এখানেই বলে $b, এই বললে ভিতরে আর গ্লোবাল এ বি বলা লাগবে না। তাহলে এখন এখন সে এ বি মানে এই এ, বি মানে এই বি, ওইখানেই আমি ডিক্লেয়ার করে দিছি কোথায়? প্যারামিটারে, প্যারেনথিসিসের ভিতর প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করে দিছি। এইবার আর এ বি সি আপনারা এত কষ্ট করে কল করার কিছু নাই, এ বি সি কল করবেন। কল করে প্রথমে আপনি দিলেন ৭৬, তারপর দিলেন ১০, ঠিক আছে? তারপরে আপনি আবার এবিসি কল করেন, এবিসি কল করে এইবার আপনি দিলেন ৫৬, ৯০, মানে যা খুশি আপনি দিতে পারেন আর কি। আবার এবিসি কল করলেন, এবার আপনি আবার ভ্যালু দেন। এবার দেখে এটা কি কাজ করে, তারপরে বকবক করি। হ্যাঁ, ৮৬, ১৪৬, ৬৩। তার মানে ঘটনা কি ঘটছে, এখানে ফাংশন কল করতে গেছে, আরে দুইটা প্যারামিটার দিছে, তখন এই ফাংশনের দুইটা প্যারামিটার, প্রথমটা যাবে এতে, দ্বিতীয়টা যাবে বিতে, সিকোয়েন্স অনুযায়ী যাবে। আপনি যদি ৭৬ বিতে দিতে চান হবে না, আপনাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে। আপনি প্রোগ্রামার, যেমন তেমন করে আপনি কাজ করতে পারবেন না, নিয়ম মেনে করতে হবে। তাহলে এই ফাংশন কল হওয়ার সময় ৭৬ আর ১০ আসবে, ওটা প্রিন্ট করে দিবে। আবার এটা কল করার সময় ৫৬ আসবে এতে, ৯০ যাবে বিতে। এটা কল করার সময় ৪৩ আসবে এতে, ২৩ যাবে বিতে। এই স্কোপটা লোকাল না গ্লোবাল? এবার কিন্তু আমি ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি না, একলাই নিয়ে আসছি। তাহলে আমি কিন্তু জানি না কি ভেরিয়েবল আছে, আমি জানি দুইটা ভেরিয়েবল আছে, প্রথমটাতে এটা যা, দ্বিতীয়টাতে এইটা যা, কি নাম আমার জানার দরকার নেই। আমি জানি যে ফাংশনের দুইটা প্যারামিটার আছে, আমি এ বি থাকতে পারে, এক্স ওয়াই থাকতে পারে, যা থাকে থাক, কিন্তু দুইটা আছে এটা জানি। তাহলে আমি দুইটা ভ্যালু পাইছি না? তারপরে এবারে একটা স্কোপের মধ্যে পড়ছে, এই স্কোপটা না লোকাল না গ্লোবাল, মাঝামাঝি। কেন গ্লোবাল না? বাইরে থেকে তো আমি ভেরিয়েবলটা ধরতে পারতেছি না ভাই, খালি ভ্যালু দিতে পারতেছি। কেন লোকাল না? আরে ও তো লোকালে কাজ করতেছে না, আমি বাইরে থেকে তোর সাথে কথা বলতে পারতেছি, তুই এত তুই এত বলতে পারতেছি। কারণ লোকালের চেয়ে একটু বেশি, গ্লোবালের চেয়ে একটু কম। এই জন্য এটা, এই স্কোপটার নাম হচ্ছে প্যারামিটার। প্যারামিটার, ঠিক আছে? ফাংশনের শেষে থাকে প্যারেনথিসিস, প্যারেনথিসিস থাকে ভিতরে যেগুলো থাকে এগুলোকে এক এক প্রত্যেকটাকে আলাদা আলাদা করে কি বলা যায়? প্যারামিটার, অথবা এগুলোকে আর্গুমেন্টসও বলা যায়। আর্গুমেন্টস, প্রত্যেকটা আলাদা আলাদা আর্গুমেন্ট। প্রথম আর্গুমেন্ট এ, প্রথম প্যারামিটার এ, দ্বিতীয় আর্গুমেন্ট বি, দ্বিতীয় প্যারামিটার ডি। তবে এটার স্কোপের নাম হচ্ছে প্যারামিটার, যেটা বিশেষণ, যেটা প্যারামিটার এইভাবে কাজ করে। আর এটার নাম হচ্ছে, যেটা নাউন, সেটা হচ্ছে আর্গুমেন্ট। কেস লাগবে? এটা নাম আর্গুমেন্ট, কিন্তু এটা স্কোপ বা গুণাবলীটা হচ্ছে প্যারামিটার। আর আমি বলার সময় যাই বলি বুঝতে গেছি, বাট আমাকে তো প্রাতিষ্ঠানিকভাবে শিখতে আসছি, জিনিসটা এক্স্যাক্টলি জানতে হবে। মনে থাকবে? ওকে, যদি মনে থাকে এবার কাজ আমার অনেক কমে গেল। একটা ফাংশন 100টা ভেরিয়েবল নিয়ে কাজ করলে প্যারামিটারে 100টা ভেরিয়েবল থাকবে, সেভাবে আমরা তাকে কাজ করাবো। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এবার আমাদের যে একটু মার্কআপ দিয়ে দেখতে হবে যে এইটা মেমোরিতে কিভাবে কাজ করে। হ্যাঁ, ভ্যালু না দিলে ওয়ার্নিং দিবি, এক্সিকিউট করবে, ওয়ার্নিং দিবে। এটাতে আমি আসতেছি, আগে থেকে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, দেখো প্রথমে কম্পাইলারটা আসে তো এবিসি ফাংশন পাবে, তাহলে সে এবিসি ফাংশনকে কল করবে। তাহলে এবিসি ফাংশনটা যেহেতু দেখবে তার ভিতরে এ বি, লোকাল হোক আর প্যারামিটার হোক, সে তো ক্ষণিকের জন্য রান করবে। সে মেমোরিতে টেম্পোরারি একটা নাম দিবে, এক্স ওয়াই জেড এবিসি একটা নাম দিবে। দেওয়ার পর এক্স ওয়াই জেড এবিসি এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। ফাংশনটা যখন শেষ হয়ে যাবে, এগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। ফাংশনটা আবার কল হবে, আবার নতুন করে এক্স ওয়াই জেড টু এবিসি এ, এরকম করে টেম্পোরারি কিছু নাম নেবে, যেহেতু প্রোগ্রাম না, সে সাব প্রোগ্রাম। যদি প্রোগ্রামের ভিতর ভেরিয়েবল হতো তাহলে ডাইরেক্ট এ নিত, বি নিত,
যদি গ্লোবাল হিসেবে ডিক্লেয়ার করতাম তাহলে ডাইরেক্ট ওর নাম কি হইতো এ, ডাইরেক্ট হতো বি। তাহলে গ্লোবালি ডিক্লেয়ার করা আর লোকালি প্যারামিটারি ডিক্লেয়ার করা ডিফারেন্স আছে না, কারণ মেমোরিতে আলাদা করে নিচ্ছে। লোকালি নিলে ও কতবার নেবে ঠিক আছে, কিন্তু গ্লোবালি নিলে কয়বার, একবার। বুঝা গেছে না? এবার ওই যে বলি ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে। এখানে আমি একটা প্যারামিটার দেই নেই, ঠিক আছে, এখানে আমি দুইটাই দেই নেই, প্রথমটাতে আবার দিছি। কি হবে, প্রথমটা রান করতে গিয়ে এতেও পাবে বিতেও পাবে, প্রপারলি আউটপুট দিবে। দ্বিতীয়টা রান করবে, এর জন্য একবার চিল্লাবে মানে একটা ওয়ার্নিং দিবে, বির জন্য আরেকবার চিল্লাবে আরেকটা ওয়ার্নিং দিবে, ঠিক আছে, যে কোনো ভ্যালু দেন নাই। তারপরে ভিতরে বি কে পাবে না আরেকবার চিল্লাবে, ভিতরে এ কে পাবে না আরেকবার চিল্লাবে। টোটাল কয়টা এরর হবে, 4টা, কারণটা দুইটা প্যারামিটার দিই নাই, এখানকার একটা এরর আর এর ভিতরে কোনো ভ্যালু পায় নাই, এখানে আরো এরর, এরকম ভাবে 4টা এরর আসবে। না, আগেরটা সেভ থাকবে না, আগেরটা গেছে, ওই যে বললাম না টেম্পোরারি, ও আগের ফাংশন কল হয়ে যাওয়ার পরেই শেষ, ওর আর কোনো দাম নাই। 4টা এরর আসবে আর আউটপুট দিবে 0, যেহেতু কিছু পায় নাই, 0 যোগ 0 কত আসবে, 0। আজকে আবার হাই তুলছিস তারা। এটাতে এবিসি 43 পাবে এ তে, পাবে কিসে, এ তে পাবে, যার কারণে কল করার সময় বি এর জন্য একবার চিল্লাবে আর ভিতরে কাজ করতে গিয়ে বি এর জন্য একবার চিল্লাবে। এটার জন্য আমরা দুটো ওয়ার্নিং পাবো। তাহলে টোটাল 6টা ওয়ার্নিং পাওয়ার কথা, তাই না? কি মজা, কয়টা ওয়ার্নিং খাবো সেটা আমরা গুনে রাখতেছি, এখন মিললে হয়েছে। অজ্ঞা দুগা তিনগা চারগা হাসগা ছৌগা, ঠিক আছে। লজিক্যালি ব্যাপারগুলো জানা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা এটা স্কিপ করি, পরের টপিকসে যাই। তাহলে কতগুলো প্যারামিটার দিলেন আপনাকে হিসাব করে দিতে হবে, তাই না? এবার আমি ডিফল্ট প্যারামিটারের পরে যাব। এখন আমি ধরে নিচ্ছি আমি কোনো ভুল করব না, কারণ আমি দুইটা প্যারামিটার আলাদা সংখ্যা নিচ্ছি, দুইটা প্যারামিটারে পাঠাবো। আপাতত আমি অ্যাডভান্স হিসেবে যাব না, শূন্য শূন্যই যাবে, সমস্যা কি, শূন্য যোগ হইতে পারে না। এখন ঘটনা হচ্ছে আমার ফাংশনটা কয়টা সংখ্যা নিতে পারে, তাহলে কয়টা যোগ করতে পারবে একবারে, কিন্তু আমার যে ভাইয়া 5টা সংখ্যা যোগ করার দরকার, 5টা সংখ্যা যোগ করার দরকার। হ্যাঁ, সি যারা করছেন তারা জানেন একই নামে একাধিক ফাংশন করা যায়, সেক্ষেত্রে তার নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হইলেই হয়। তাহলে এখানে আমি প্লাস সি করে দিলাম, ডলার সাইন সি। আমার গলার জোর একটু কমে গেছে, তাই না? এইটা রান করলে পিএইচপি এটা সাপোর্ট করে না। অন্যান্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন ওভারলোডিং বলে একটা কথা আছে, আমরা জানি সবাই করে আসছি। একই নামে একাধিক ফাংশন থাকতে পারে যদি তাদের নাম্বার অফ প্যারামিটার অথবা ডাটা টাইপ অফ প্যারামিটার ডিফারেন্ট হয়, এর দুইটা ও তিনটা ও চারটা, তাহলে একই নামে যতগুলো প্যারামিটার পাঠাবেন ততগুলোটা কল হবে। পিএইচপি এটা সাপোর্ট করে না, খুবই দুঃখের বিষয়। কিন্তু এই দুঃখের চেয়ে এর চেয়ে আরো ভালো জিনিস আছে, ফাংশন ওভারলোডিং এর কভার করার জন্য আরো ভালো ব্যাপার আছে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে 5টা সংখ্যা যোগ করলে আমি চাচ্ছিলাম 2টা সংখ্যার যোগের একটা, 3টা যোগের একটা, 4টা যোগের একটা, 5টা যোগের একটা, চাইতে তো কেউ কম চায় না, 7টা 7টা 10টা, আচ্ছা 10টা, 8টা আচ্ছা 8টা, 20টা আবার আচ্ছা 20টা, কয়টা করবে, সম্ভব, সম্ভব। তাহলে এই ডেফিনিশন কিন্তু আটকানো যাবে না, আমি 1000 সংখ্যা যোগ করবো, 1000টা প্যারামিটার ফাংশন আপনার করে দেওয়া সম্ভব, আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে ওই অ্যাপ্রোচে আগানো যাবে না। সেক্ষেত্রে আমরা সুন্দর একটা কনসেপ্ট এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, এটা কাজ করবে না, এরর হবে, থাক, আমি আরেকটাতে যাই। ফাইল নিতে তো আর টাকা লাগতেছে না, এক্সট্রা খরচ হচ্ছে না। প্রত্যেকটা কোনটা থেকে কোনটাতে যাচ্ছে এটা আমি কাজ জন্য রাখতেছি ভাই, যাতে আপনারা ভিডিওটা দেখে প্র্যাকটিস করেন, না করলে খুব খারাপ লাগবে। এখন পর্যন্ত এটা যেভাবে কাজ করবে, এবিসি কল করেই শেষ, কল করেই শেষ, কল করেই শেষ। মানে আমি ফাংশন কল করতেছি, ফাংশনের কাছে কিছু পাচ্ছি না, ফাংশনের কাছে আমরা পাইতেও পারি কিছু, একজনকে 5 দিলাম নিয়ে চলে গেল, ও আবার আমাকে 5ও দিতে পারে, তাই না, ভ্যালু দিতে পারে। সেই জন্য আমরা এবার ইউজ করব রিটার্ন। তাহলে এখানে আমরা প্রিন্ট না করে এখানে আমি বলবো রিটার্ন, রিটার্ন লিখে ডলার সাইন সি। এইটা এবার কিভাবে কাজ করবে, এটা এবার মূল্যহীন না, এটা আবার কিছু রিটার্ন করবে। তাহলে এবিসি যখন কল করব, এখান থেকে কন্ট্রোলটা ফাংশনে চলে আসবে, এতে আসবে 76, বিতে আসবে 10,
যোগ হয়ে আসবে 86, রিটার্ন করবে 86। তাহলে যেখানে ফাংশনটা কল করা হয়েছে সে সেটা মনে রাখবে। তাহলে প্রথম লাইনে কল করা হয়েছে না, সে জাস্ট 86 টা ওইখানেই রিটার্ন দিবে। তারপরে পরেরটাতে আসবে রিটার্ন দিবে 4, পরেরটাতে আসবে রিটার্ন দিবে 43। তার মানে এবার ফাংশনটাতে রিটার্ন কিওয়ার্ড ইউজ করার কারণে ফাংশন যেটা নিয়ে কাজ করে, এখন কাজ করলে একটা নিয়ে আপনি রিটার্ন করছেন আরেকটা, তাহলে হবে? আপনার যেই ভ্যালুটা দেওয়ার দরকার সেটা রিটার্ন করাবে। তাহলে এখানে কি হবে, এবার যদি এটা কল করি আমরা কোনো আউটপুট পাবো না। আউটপুট না পাওয়ার লজিকও আছে, আউটপুট পাবো না কেন? এখানে আসছে 86, এখানে আসছে 4, এখানে আসছে 43, কিন্তু আমি কোনো আউটপুট দিছি না। তাহলে এখানে সিম্পল ওয়েতে যদি কাজ করি, এখানে যদি আমি বলি যে ডলার সাইন এ, ভিতরের এ বাইরের এ তো আলাদা, তারপর আমি কনফিউজ না করি, হ্যাঁ এক্স দিই, তারপরে আমরা বলি প্রিন্ট ডলার সাইন এক্স, আর ঢং না করি, তাহলে ফাংশনটা আগে এখানে কল হবে। 86 এখানে যদি বসে যায় 86, তাহলে 86 যাবে এক্স এ, তারপরে প্রিন্ট এক্স করলে আমি 86 পাওয়ার কথা আমার, তাই না? এবার যদি আমি রান করি, আমি 86 পাইছি। কোনোভাবে যদি এখানে রিটার্ন না দিতাম, রিটার্ন যদি না দেই, তাহলে আমি এখানে কি পাবো? ফাঁকা। কেন? এই ফাংশনটা কিছুই রিটার্ন করে নাই, তাহলে এক্স এ কিছুই নাই, তাহলে প্রিন্ট কিছুই না, ফাঁকা হয়ে গেল। রিটার্ন কিওয়ার্ডের কাজটা আমরা বুঝছি। রিটার্নের পরে এখন মজার ব্যাপার, ফাংশনে যেখানে রিটার্ন ইউজ করা হয়, তারপরে আপনি যাই লেখেন না কেন, সিএসি আসছে, ফাংশন কল হয়েছে, কল হয়ে সিতে পাইছে এত, রিটার্ন পাওয়ার সাথে একদম ব্যাক টু পেভিলিয়ন, যেখান থেকে কল করা হয়েছে সেখানে চলে গেছে। তাহলে ফাংশনের রিটার্নের পরে কোনো কোড লেখার কোনো মানে নাই। এখন যদি আপনি প্রিন্টও করতে চান, সি প্রিন্ট করতে পারেন, অসুবিধা নাই, আমি করলাম না, সপ্তাহের মনের মতো হয় না। তাহলে অবশ্যই আপনাকে রিটার্নের আগে করতে হবে। তাহলে হু হু হা হা এটা প্রিন্ট করছে ফাংশন, আর সিএসি প্রিন্ট করছে ফাংশন যে রিটার্ন দিছে সেটাকে ধরে আমি প্রিন্ট করছি। বোঝা গেছে? এখন রিটার্নের কাজটা আমরা বুঝলাম কি করে, ঠিক আছে? রিটার্নের কাজটা আমরা বুঝলাম কি করে, এটাকে কপি করে আর একটা নতুন ফাইলে যাই। এটা আমি কি করলাম, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, ঠিক আছে? এবার আমি রিটার্ন করলাম হু হু হা, দরকার নাই। 5টা সংখ্যা যোগ করব, ফাংশন ওভারলোডিং সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমি কি করব ভাই দেখেন, x1, ঠিক আছে? তারপর আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব $x2 ইকুয়াল টু abc, এখানে আমি বাকি দুইটা সংখ্যা যোগ করে ফেলি, 3 আর 7, মনে করি এই দুইটা যোগ করা খুবই কঠিন হয়েছে। তাহলে দুইটা যোগ করে একটা বানাইছি না, আবার দুইটা যোগ করে একটা বানাইছি না, আমার যোগ করার দরকার কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, তাই না? আরেকটা সংখ্যা আমি $x3 তে নিয়ে রাখি, আর একটা সংখ্যা আর, তাহলে টোটাল কয়টা সংখ্যা টোটাল হলো? 5টা। এবার আমি নেই $x4, x4 ইকুয়াল টু আমি নেই হচ্ছে abc, নেওয়ার পর আমি $x1 কে ওখানে যোগ করি, x1 এর সাথে আমি আবার যোগ করি যে $x2, তাহলে 4টাকে দুইটা বানাইছি, এবার দুইটাকে একটা বানাইলাম। এরপরে আমি আবার বলি $x5 ইকুয়াল টু সরি abc $x3 $x4। আচ্ছা 2 মিনিট। এবার আমি প্রিন্ট করব কি $x5, তাহলে কি হবে দেখেন তো, x1 এ দুইটা যোগফল, x2 তে আরো দুইটা যোগফল, আর x3 তে বেজোড়াটা, তাহলে x1 x2 যোগ করে আমি আবার x4 এ নিলাম, তারপর আমি x3 আর x4 যোগ করে x5 এ নিলাম, প্রিন্ট করলাম x5। তাহলে একটা ফাংশন ইউজ করে আমি 5টা সংখ্যা যোগ করতে সক্ষম হলাম না? কিন্তু আবার তো ওই পুরানা পেছাল চলে আসে, হ্যাঁ আপনি না বলছেন এক লাইনে হবে ফাংশন, কিন্তু এখন তো একটু কমপ্লিকেটেড সিচুয়েশন, রেগুলারলি আমি দুইটা সংখ্যা যোগ করি, এখন 5টা আসে গেছে ভাই, আমাকে তো সলভ করতে হবে, যেহেতু আমি আরো ফাংশন বানাইতে পারতেছি না, আমি বুঝতে পারছি, সেহেতু দুইটা ফাংশন যোগ করার ফাংশন দিয়ে আমি 5টা সংখ্যা যোগ করতে পারছি না। আপনার বাসায় সবসময় 4টা আইটেম রান্না, চুলা আছে 2টা, এইভাবেই চলতেছে, 11টায় রান্না শুরু করলে 1টার মধ্যে কমপ্লিট,
হুট করে গেস্ট আসলো, 10 পদের রান্না করবেন, আপনি কি চুলা আরো লাগাইতে পারবেন? ওই দুটাতেই আর 11টায় রান্না শুরু করতে হলে আজকে সকাল 8টায় শুরু করতে হবে, শুরু করতে করে দুইটা রান্না করে শেষ করতে হবে, তাই না? যেই খাবারটা নষ্ট হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে সেটা আগে রান্না করবেন। আর যেটা সকালে রান্না করলে সন্ধ্যা পর্যন্ত থাকবে ওটা একদম একটার সময় রান্না করবে। এই যে হ্যাঁ যা বলতেছি, হ্যাঁ বলতেছি। তাহলে এরকম কিছু লজিক আছে যে দুটা করে যোগ করে রেখে দিই, ধীরে ধীরে প্রসেস করি, তাই না? এখন এটা এক লাইনেও আনা যাবে, কিন্তু এটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথের ব্যাপার। রাগ করিস না ভাই, আমি তো পছাই না, পছাই আমার ভাত আছে মোবাইল। হ্যাঁ, এখন আমার কাজ করতে করতে লজিক অনেক বেড়ে যাবে না? আজকে আপনাকে একটা প্রবলেম দিলে আর আমাকে প্রবলেম দিলে আমি ভাববো, হয়তো 2-3 মিনিটের মধ্যে সলিউশন বের করতে পারবো। তো আমার মগজ কি দুইটা? আমি 2006 সাল থেকে এগুলো প্র্যাকটিস করি, এগুলো নিয়ে আসি, আমার লজিক অনেক ফাস্ট কাজ করবে না? তাহলে আপনি যদি একটু প্র্যাকটিস করেন ভাইয়া, এটা এক লাইনে আপনি করতে পারবেন। দেখেন কিভাবে করা যায়। এটা আবার কাউকে বলেন না এটা যে এক লাইনে করা যায়। ও এখন 2 লাইন শিখছেন, আমার ভুল ধরবেন, বাইরে গিয়ে হাসাহাসি করবেন, আমরা ভুল ধরাই দেই, বুঝছি তো। x5 কার বদল পাইছি ভাই? abc x3 x4 কল করে পাইছি না? তো এই লাইন এক্সট্রা আমার দরকার কি? হ্যাঁ, আমার কি জমিদারি? ডাইরেক্ট প্রিন্ট করে দেই, একই কথা তো। এবার x3 কই থেকে পাইছি? এই যে 8, দরকার কি আমার ভেরিয়েবল ইউজ করার? 8 দিয়ে দিই। x4 কই থেকে পাইছি? abc কল করে x1 x2 দিয়ে, তাই না? তাহলে x4 আমার দরকার কি? এক্সট্রা ভেরিয়েবল ভাই, যা বাদ তোরা। আরে x1 কই থেকে পাইছি? এই দুইটা যোগ করে তো পাইছি, তো x1 এর দরকার নাই, কিসের ভেরিয়েবল? x2 এই যে এখান থেকে পাইছি, কাট। এখন বলবেন লাভ হলো কি? এক লাইনে হইলো, আমি 14 লাইন লিখলাম, 14 লাইন লেখার পর তারপরে আমি এক লাইনে লিখলাম। বেশি হয়েছে? ও মানে ব্র্যাকেটটা পরে নি, হয়ে গেল। তাহলে আপনার যখন একটু লজিক্যালি আপনি স্ট্রং হয়ে যাবেন, 5টা সংখ্যা তো, তাহলে আমি এইভাবে লিখি যে প্রিন্ট এ বি সি আমাকে কল করতে হবে, প্যারামিটারের জায়গা আছে 2টা, আবার সংখ্যা হলো 5টা, তাহলে 2টা হলে এ বি সি আবার এক প্যারামিটারে কল করি, আর এক প্যারামিটারে আবার এবিসি কল করি, কয়টার জায়গা বের হলো? 7টার জায়গা বের হলো, তাই না? তাহলে এখানে 4টা সংখ্যা দিয়ে দিই, এই যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এই যে তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা। কোথায় ডাবল? আচ্ছা কাউকে বলিস না ভাই। হ্যাঁ, আর একটা সংখ্যা দিতে হবে, তাই না? যে কোনো একটাতে যোগ দিয়ে দিতে পারেন, অথবা এটা তো আপনি লিখছেন কাট করে এবিসি, এই যে আমার পঞ্চম সংখ্যা, আর বাকিটা হিসাব করে নিন। 5টা যদি মিলাইতে পারেন 50টা পারবেন না? মাঝখানে কে? প্র্যাকটিস, মাঝখানে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা যেহেতু আজকে দেরি হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে, আমরা ব্রেকটা একটু 15 মিনিটের নেই, নামাজও পড়ে নেই, 15 মিনিটের 5টায় শুরু করবো। একটু যদি দেরিতে শেষ করে অসুবিধা আছে? ওকে ঠিক আছে, আমি ভিডিওটা স্টপ